হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আমার গল্প শুনে খুব সুখ নিচ্ছ এবং আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি প্রতিদিন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। টানা 1 ঘন্টা ব্যস্ত শহরের জ্যাম পেরিয়ে বাসটা সদরঘাটে এসে পৌঁছালো। দুজন সিট থেকে উঠে বাস থেকে নামতে গিয়ে বেশ বিপাকে পড়ল, কারণ খেয়াল করলো রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমেছে। নামবে কি নামবে না বেশ দোটানায় পড়ল। এর মধ্যেই হেল্পার চেঁচিয়ে বলল, মামা নামছেন না কেন? কখন থেকে দাঁড়িয়ে আছেন? তানভীর আর কোনো কথা না বলে নেমে গেল। পেছন পেছন রুকুও নামলো। পানিটা বেশ ভালোই জমেছে। পানিতে হাঁটতে গেলে ইটকা করে পায়ে বেশ আঘাত লাগছে। জুতা নিয়ে হাঁটতে বেশ ঝামেলাই হচ্ছে। তানভীর কোনো কিছু না ভেবেই জুতাগুলো খুলে হাতে নিয়ে হাঁটা শুরু করলো। তবে রুকুর জুতাগুলো খুলতে ইচ্ছা করছে না। মেয়েরা খুব শৌখিন প্রজাতির হয়। তাদের মনে রুচিশীলতা আগে কাজ করে, তারপর প্রয়োজনীয়তা। মূলত এ কারণের জন্যই রুকু জুতাটা খুলে হাতে নিয়ে হাঁটতে পারছে না। কিন্তু এদিকে পানিতে জুতা নিয়ে হাঁটাও বেশ বিপত্তির কারণ। দিশা না পেয়ে একটা পর্যায়ে জুতাগুলো খুলে নিয়ে হাতে নিয়ে হাঁটতে লাগলো। তানভীর রুকুর কাণ্ড দেখে মুচকে মুচকে হাসতে লাগলো। তানভীরের রহস্যময় হাসি দেখে রুকু কর্কশ গলায় বলল, আপনি হাসছেন কেন? তানভীর মোলায়েম কণ্ঠে জবাব দিল, তাহলে কি কাঁদবো? তানভীরের এমন জবাবে রুকুর শরীরটা যেন রাগে গেজ গেজ করতে লাগলো। তবুও রাগটাকে থামিয়ে নিয়ে বলল, আপনার টাকাটা নেবেন না? ওই যে সামনে একটা দোকান আছে, ওইখান থেকে কিছু টাকা নিয়ে ভাঙতি করে মনে হয় খেতে খেতে পেটটা ফুটে যাবে। তবুও বান্দা খাওয়া বন্ধ করবে না। যার যেটাতে ভালো লাগে এটা নিয়ে আমাদের নাক না গলালেও চলবে। রুকুর কথা শুনে তানভীরের মনে হলো রুকু হয়তো চাচ্ছে না ওর সাথে বেশি কথা হোক, তাই এমন গা ছাড়া জবাব দিয়েছে। তাই কথাটা জমাতে না পেরে চুপ করে হাঁটতে হাঁটতে দোকানের সামনে আসতেই রুকু দোকানদারের কাছ থেকে দুটোর জায়গায় 3টি সিগারেট নিল। তানভীর একটু অবাক হয়ে রুকুকে বলল, 3টি কেন নিচ্ছেন? 2টো নিতে বলেছি। রুকু কথার জবাব না দিয়ে 3টি সিগারেট আর 5টা চকলেট দিয়ে আর একটা দিয়াশালাই নিয়ে দোকানদারকে 100 টাকার নোট দিল। দোকানদার বাকি টাকা ফেরত দিল। আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি কখনো সিগারেট খেয়েছেন। তানভীরের কথা শুনে রুকুর কপালে কপট রাগের পরিমাণ চক্ষুগোচর হলো। রুকু সিগারেটটা মুখে থেকে সরিয়ে জমে থাকা পানিতে ফেলে দিল। রুকুকে সিগারেটটা পানিতে ফেলে দিতে দেখে তানভীর চেঁচিয়ে বলল, আরে আরে কি করছেন? 15 টাকার সিগারেটটা ফেলে দিলেন। ফেলে না দিয়ে আমাকে দিয়ে দিতেন, পটকাকে দিলে বেশি খুশি হবে। তানভীরের কথা শুনে রুকুর রাগটা যেন দ্বিগুণ হয়ে গেল। গজগজ করে বলল, আপনাকে দেবো কেন? আমার টাকায় কিনেছি, আমি ফেলবো নাকি রেখে দেবো সেটা আমার ব্যাপার। আর আপনাকে কে বলল আমি এর আগে সিগারেট খাইনি? তানভীর হালকা হেসে বলল, সিগারেট খেলে এতক্ষণে সিগারেটটা ধরিয়ে টানতে শুরু করতেন, খান না বলেই ধরতে টানতে পারছেন না। রুকু তানভীরের কথার কোনো জবাব দিল না। এদিকে তানভীর ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8টা বাজে। লঞ্চ ছাড়তে আরও ঘন্টাখানেক বাকি। এ সময় 1 কাপ চা খেলে মন্দ হয় না। চায়ের দোকানের ছোট পিচ্চিটাকে ডাক দিল, এ পিচ্চি, এদিকে আসো তো একটু। পিচ্চিটা কপাল ভাঁজ করে তানভীরের কাছে এসে বলল, পিচ্চি বলছেন কেন? কোন দিক দিয়ে আমাকে পিচ্চি মনে হলো? তানভীর পিচ্চিটার কথা শুনে বড় বড় চোখ করে তাকে বলল, ওরে পিচ্চি রে, পিচ্চি বলবো না তো বুড়া বলবো? পিচ্চি বুক ফুলিয়ে গর্ব নিয়ে বলল, আমি সুলতান, আমাকে সুলতান বলে ডাকবেন। কিংমাস্টারও বলতে পারেন। কথাটা শুনে তানভীর হেসে লুটোপুটো খেয়ে বলল, আইসা আমার কিংমাস্টার, যা 1 কাপ চা নিয়ে আসো তো। আচ্ছা আনতেছি বলেই পিচ্চিটা যেতে লাগলো। তানভীর পিচ্চিটাকে পিছন থেকে ডেকে বলল, শোনো, চায়ে চিনি বেশি দিস। আচ্ছা। এর মধ্যে রুকুর দিকে তাকিয়ে দেখলো রুকু চুপ করে দাঁড়িয়ে আছে। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। রুকু হাতটা বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ধরার চেষ্টা করছে। প্রশস্ত হাতটা গড়িয়ে গড়িয়ে বৃষ্টি পড়ছে। মনে মনে ভাবতে লাগলো, রুকুর হাতে নীল কাচের চুড়ি থাকলে মন্দ হতো না। কাচের চুড়ির মধ্যে বৃষ্টির বিন্দু বিন্দু কমা জমতো। হাতে যেন কাচের চুড়িগুলো অনেক ফুটন্ত নীল পদ্মের মতো লাগতো।
তানভীরের জীবনে নীলপদ্ম দেখার ভাগ্য একেবারেই হয়েছিল, তাও আবার পটকার সাথে গিয়েছিল। পটকা আবার এসব খুঁজে বের করাতে ওস্তাদ। তবে পটকাকে তেমন কষ্ট করতে হয়নি। মিরপুর ১ বোটানিক্যালে গার্ডেনের নীল পদ্মার দেখা মিলে সেই একবারের দেখার সুযোগ পেয়েছিল। তারপর সময় সুযোগ করে আর যাওয়া হয়নি। তবে আজকে তার মনে হচ্ছে নীল পদ্মটা চোখের সামনে আবার ফুটন্ত হয়ে ফুটে আছে। বেশ ভালোই লাগছে হাটটা দেখতে। হাটটা দেখে ভালোবাসার সাগরে ডুব দিতে মন চাইলে সেটাতে পা বাড়াচ্ছেন না তানভীর। কারণ মেয়েদের সৌন্দর্যে মুগ্ধ হওয়াটা তার কাছে বোকামি মনে হয়, কিন্তু সে নিজেকে এত বোকা মনে করে না। এর মধ্যেই সুলতান চা নিয়ে এসে ডাকতে বলে, ভাইজান আপনার চা। তানভীর চাটা হাতে নিয়ে একটা চুমুক দিয়ে ওয়াক করে পাশে উঠে তাকিয়ে দেখল সুলতান রুকুর দিকে চা বাড়িয়ে দিয়েছে। রুকু চায়ে একটা চুমুক দিয়েই তানভীরের মতো ওয়াকথু করে কপালটা কুঁচকে বড় বড় করে তাকালো। তানভীর বুঝতে পেরেছিল হয়তো রুকুর চায়েও কোনো গন্ডগোল হয়েছে। এ মুহূর্তে দুজনের চিচিয়ে ওঠাটা তার কাছে একটু বেমানান মনে হচ্ছিল। তাই সে চুপ করে রুকুর মুখের দিকে হা করে রইল, রুকু কি বলে শোনার জন্য। রুকু রাগে সুলতানের দিকে তাকিয়ে পড়ল, কিরে, আমি তোকে বলেছিলাম চায়ে চিনি না দিতে, আর তুই এত চিনি দিলে কেন? তানভীর বেশ ভালোই বুঝতে পেরেছিল তানভীরের চায়ের কাপের সাথে রুকুর কাপটা পাল্টে গিয়েছে। বরাবরই তানভীর চিনি বেশি খায়, তাই চিনি ছাড়া চা যেন তানভীরের কাছে অনেকটা পানসে আপেল কুল বড়ইয়ের মতো মনে হয়। বিষাদময় পানসে টাইপ খেতে, না টক না মিষ্টি। তানভীর নিজের কপালটা রুকুর দিকে বাড়িয়ে বলল, পিচ্চিটার উপর রাগ দেখাবেন না, এই যে আমার চাটা খেয়ে নিন। রাগ বাড়িয়ে কর্কশ গলায় রুকু জবাব দিল, ভারী বজ্জাত তো আপনি, আপনার এটো চা আমি খাবো কেন? তানভীর হালকা হেসে বলল, এভাবে না বললেও পারতেন, আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। এত ভালোর কি দেখলেন শুনি? কারণ সুলতান ভুল করে আপনার চাটা আমাকে দিয়ে দিয়েছে। আমি বেশ চিনি দিয়ে চা খাই, আর আপনি চিনি ছাড়া। আপনার চাটা আমার হাতে, আর আমার চাটা আপনার হাতে, এজন্য বলছিলাম এ চাটা নিতে। বাচ্চা ছেলে ইচ্ছে করে তো ভুল করেনি, ওকে ভুল বকে লাভ নেই। রুকু আর কোনো কথার জবাব দিল না। চাটা চা স্টলের বেঞ্চিতে রেখে চুপ হয়ে গেল। চাটা বেঞ্চের উপর রাখতেই তানভীর চাটা নিয়ে খেতে লাগলো। এঁটো চাটা এভাবে খেতে রুকু হালকা অবাক হলেও অবাক হওয়ার ছাপটা মুখে প্রকাশ না করে চলে গেল। এদিকে তানভীর চাটা শেষ করে পাশে তাকাতেই দেখলো রুকু পাশে নেই। রুকুকে দেখতে না পেরে তার ভেতরটা কেন জানি শূন্যতায় হাহাকার করছিল। বেশ খারাপ লাগছিল বটে, তবে এত খারাপ লাগানোটা উচিত না। তাই সুলতানকে চায়ের বিলটা দিয়ে দিল। এদিকে প্রায় 9টা বেজে গেছে। এখন লঞ্চে ওঠার পালা। সময় নষ্ট না করেই এভি মনামি লঞ্চে উঠে গেল। দোতলার একটা সিঙ্গেল কেবিন ভাড়া নিয়েছে। কেবিনের নাম্বার 201S। কেবিনে ঢুকে ছোট আয়নায় নিজেকে দেখে নিল। তারপর চুলগুলো হাত দিয়ে ঠিক করে খাটে শুয়ে পড়ল। করিডোর যেতে ইচ্ছে করলেও এখন তানভীরের শরীরে তেমন শক্তি নেই যে করিডোরে যাবে। শুয়ে থাকতেই বেশ ভালো লাগছে। লঞ্চ ছাড়তে ছাড়তে আরও আধ ঘন্টা অপেক্ষা করতে হবে। হালকা মাথা ব্যথাটা বেশ অস্বস্তি লাগছে তার, তাই মনে মনে ভাবলো এখন একটু চোখটা বুজে নিলে খারাপ হয় না। খানিকক্ষণের জন্য চোখটা বন্ধ করতেই রুকুর মুখটা ভেসে উঠল, কিন্তু এখন রুকুকে ভেবে আবেগে হাবুডুবু খেয়ে ফেলেছে, তাই দরজার সামনে এমন দেখছে। এটা নিছকেই কল্পনা। এটা ভেবে দরজা লাগাতে নিলেই পেছন থেকে রুকু বলে উঠল, কি ব্যাপার, আপনি আমার কেবিনে কি করছেন? এটা তো আমার কেবিন। আর আমাকে দেখে পাত্তা না দিয়ে কোথায় যাচ্ছেন? দরজাটাই বা লাগাচ্ছেন কেন? রুকুর কথায় চমকে গেল। বুঝতে পারলো এটা তার কল্পনা না, এটা তার বাস্তব। তাই দাঁতটা কেলিয়ে বলল, আমি আপনার কেবিনে কেন আসব? রুকু কাচুমাচু হয়ে মুখটা গম্ভীর করে বলল, দয়া করে আপনার কেবিনে থাকার সুযোগটা করে দিন। বড্ড অসহায় আমি, অনেক যন্ত্রণায় আছি। কি যন্ত্রণায় আছেন জানতে পারি কি? রুকু ঢোক গিলতে গিলতে বলল, আগে দরজাটা লাগিয়ে নিন, বাইরে বাবার লোকজন আছে, আমাকে শেষ করে দিবে। দয়া করে কিছু একটা করুন। তানভীর রুকুর কথা শুনে হেসে বলল, ব্যাপার কি বলুন তো, কারোর সাথে পালাবেন? তেমন কিছুই না, দরজাটা লাগান প্লিজ। বলেই রুকু সশব্দে কেঁদে দিল।
তানভীর বেশ শক্ত মনের হলেও মেয়ে মানুষের কান্না একদম সহ্য করতে পারে না, তাই ধুম করে দরজাটা লাগিয়ে দিয়ে বলল, এবার বলুন ঘটনা কি, কেনই বা এমন করছেন, আর সবচেয়ে বড় কথা আপনার পরিচয় তো জানি না। রুকু চোখের জল বাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে মুছতে বলল, আমার নাম রুকাইয়া, সবাই রুকু বলে ডাকে। এর মধ্যেই কেবিনের দরজায় কেউ খটখট করতে লাগলো। দরজার খটকানো শুনে রুকু ভয়ে কুঁকড়ে গেল। তানভীর দরজা খুলতে গেলেও রুকু তানভীরকে জাপটে ধরে ভয়ার্ত গলায় বলল, দরজা খুলবেন না প্লিজ, এটা নিশ্চয়ই আমার বাবার লোক। তানভীর কি করবে বুঝতে পারছিল না। রুকুকে ধরে বলল, আপনি ভয় পাবেন না, আমি দেখছি বিষয়টা, বলেই দরজা খুলতে গেল। আর রুকু ভয়ে কুঁকড়ে যেতে লাগলো। যখনই দরজা খুললো, ঠিক তখনই রুকু ভয়ে ভয়ে তাকিয়ে দেখে চিৎকার করে বলে উঠল, রুকু ভয়ে ভয়ে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, আরবার চুপ হয়ে গেল। রুকুর চিৎকার শুনে ওপাশ থেকে লিয়াকত সাহেব চমকে উঠে বলল, বাবা, এটা কি তোমার বউ নাকি, এভাবে চিৎকার দিল যে? তানভীর লিয়াকত সাহেবের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে লোকটার কিছু বৈশিষ্ট্য আবিষ্কার করলো। খেয়াল করলো লিয়াকত সাহেবের চুলগুলো কাঁচা পাকার মিশ্রণে মিশ্রিত অবস্থায় আছে। মুখে পান চিবাতে দাঁতের সাথে ঠোঁটটাও বেশ লাল করে ফেলেছে। বয়স আনুমানিক 45 থেকে 55 হবে। কিছুক্ষণ লিয়াকত সাহেবের বৈশিষ্ট্য নিরূপণ করে বলল, উনি আমার বউ নাকি কে সেটা না হয় পরেই বললাম, তবে আপনি কি এ কেবিনে কেন? লিয়াকত সাহেব খিক করে হেসে দিয়ে বলল, আমি লিয়াকত আলী, যাত্রাবাড়ি এসেছিলাম মেয়ের বাসায়। মেয়ের একটা কন্যা সন্তান হয়েছে দেখার জন্য। আজকে বরিশাল নিজের বাড়িতে যাব। তা না হয় বুঝলাম, তবে এ কেবিনে কেন? আমার কাছে মনে হলো এটা আমার কেবিন, ভুলক্রমে দরজায় শব্দ করে ফেলেছি। পরে বুঝতে পারলাম এটা আমার কেবিন না, তাই শব্দ করে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু চলে যাওয়ার পর দরজা খুলে কাউকে না দেখে আপনারা যদি ভেবে ভয় পান, সেজন্য দাঁড়িয়েছিলাম। তানভীর চোখগুলো কপালে তুলে বলল, ও তাই, বলুন আপনার কেবিন নাম্বার কত? আমার কেবিন নাম্বার হলো 202S। ও আচ্ছা, পাশের কেবিনে তাহলে। আচ্ছা, একটা কথা জানতে পারি কি? লিয়াকত সাহেব পানের পানটা ভালো করে চিবিয়ে বলল, কি জানতে চান? বরিশালের হয়েও এত শুদ্ধ উচ্চারণের কথা কিভাবে বলছেন? আমি তো জানতাম বরিশালের লোকজনের কথায় একটা বরিশাল ভাষার টান থাকে, মানে বরিশাল বরিশাল ভাব থাকে। তবে এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা, সেই ধারণা থেকে বলছি। আপনার কথায় তো মনে হয় না আপনি বরিশালের